হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা আলোচনা করব ওয়ার্নার্স থিওরি, খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, ঠিক আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের জন্য। তো ওয়ার্নার থিওরি বুঝতে গেলে আমাদের যে জিনিসগুলো বুঝতে হবে সেটা হচ্ছে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা আমরা জানি কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের, সেই সেন্ট্রাল মেটাল অ্যাটম দু ধরনের ভ্যালেন্সি পজেস করে, ঠিক আছে, বা দু ধরনের ভ্যালেন্সি দেখা যায় সেন্ট্রাল মেটাল অ্যাটমের। প্রথমটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, আমরা এটাকে লিখব প্রাইমারি ভ্যালেন্সি। আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি। খুব ইম্পর্টেন্ট টার্ম, প্রথমটা প্রাইমারি, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি। আর এই যে প্রাইমারি ভ্যালেন্সিটা, এটার আরেকটা নাম রয়েছে, অর এটাকে আমরা বলতে পারি আয়োনাইজেবল ভ্যালেন্সি। আয়োনাইজেবল ভ্যালেন্সি। ঠিক তেমনিভাবে সেকেন্ডারি ভ্যালেন্সিটাকে আমরা বলতে পারি নন আয়োনাইজেবল ভ্যালেন্সি। দেখো, নতুন টার্ম, তোমাদের মনে হচ্ছে বিশেষ কিছু কঠিন, কিন্তু খুব সহজ একটা পোর্শন। তো এটাকে বোঝার জন্য আমাদের প্রথমেই কী করতে হবে, একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এক্সাম্পল আমাদের কাছে রাখতে হবে, তাহলে আমাদের পুরো ব্যাপারটা আরও বুঝতে সুবিধা হবে। তো ব্যাপার হচ্ছে এই যে Fe(NH3)(6)Cl3 লিখেছি, বা এখানে আয়রনের জায়গাতে মনে করো আমরা কপার নিলাম, যা খুশি নিতে পারি। তো এই মেটালটাই মনে করো আমরা নিলাম CuNH3(6)Cl3। তো এই যে নিয়েছি, এটার আইইউপিএসি নোমেনক্লেচার তোমাদের কাছে নিশ্চয়ই অলরেডি জানা হয়ে গেছে, সেটা আমরা আজকে ডিসকাস করছি না। তো এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কোনটা? কোবাল্ট হচ্ছে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম। তো এখানে দেখো, থার্ড ব্র্যাকেটের ভেতরে যে লিগেন্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যামিন, আর থার্ড ব্র্যাকেটের বাইরে আছে ক্লোরাইড আয়ন। তো প্রাইমারি ভ্যালেন্সি বলতে আমরা কি বুঝবো? প্রাইমারি ভ্যালেন্সি বলতে বোঝায় এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা, সেন্ট্রাল মেটাল অ্যাটমের মাথাতে যে অক্সিডেশন স্টেটটা হয় বা চার্জটা হয় বা আধানটা হয়, সেটা যতগুলো আয়নের জন্য হয় সেই সংখ্যাটাই হচ্ছে তার প্রাইমারি ভ্যালেন্সি। মানে ভেরি ইজি জিনিস। আমরা দেখো এখান থেকে এর অক্সিডেশন স্টেট কত, 0, বা অ্যামোনিয়ার চার্জ হচ্ছে 0, কারণ এটা হচ্ছে একটা নিউট্রাল লিগেন্ড। ক্লোরাইড আয়নগুলোর চার্জ হচ্ছে 3টের জন্য -3, তাহলে কোবাল্টের জন্য হচ্ছে +3। তাহলে কোবাল্টের মাথাতে এই যে অক্সিডেশন স্টেটটা এলো, সেই অক্সিডেশন স্টেটটা হচ্ছে কত, +3। সেই জন্য আমরা বলতে পারবো যে এই কোবাল্টের প্রাইমারি ভ্যালেন্সি হবে কত, 3। তাহলে কোবাল্টের এই যে প্রাইমারি ভ্যালেন্সি 3, এটা কি জন্য এলো? 3টে ক্লোরাইড আয়নের জন্য এলো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? সেই জন্য তোমাদের আপাত দৃষ্টিতে এইভাবেও মনে হতে পারে যে তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে যতগুলো আয়ন থাকবে সেটাই হচ্ছে তার প্রাইমারি ভ্যালেন্সির নাম্বার। এখানে যদি 4টে থাকে তাহলে 4, 5টা থাকলে 5, 6টা থাকলে 6, ঠিক আছে, বেশ। কিন্তু এটা সমস্ত ক্ষেত্রে সঠিক নয়, কারণ কখনো কখনো এই যে অ্যানায়নিক পোর্শনটা, এটা লিগেন্ড হিসাবে ভেতরেও থাকতে পারে। তখন আমরা জানি যে তার জন্য কিন্তু এর অক্সিডেশন স্টেটটা ডিপেন্ড করে। তার মানে শুধুমাত্র থার্ড ব্র্যাকেটের বাইরে নাকি ভেতরে সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে বিবেচ্য বিষয় হচ্ছে যতগুলো অ্যানায়নিক লিগেন্ড থাকবে, ঠিক আছে, সেটাই হবে তার প্রাইমারি ভ্যালেন্সি। বা আমরা অন্যভাবে বলতে পারি খুব সহজভাবে যে এর মাথাতে অক্সিডেশন স্টেট যত হবে সেটাই হবে তার প্রাইমারি ভ্যালেন্সি। তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর সেকেন্ডারি ভ্যালেন্সি বলতে আমরা বুঝবো, সেকেন্ডারি ভ্যালেন্সি মানে হচ্ছে নন আয়োনাইজেবল ভ্যালেন্সি। কেন নন আয়োনাইজেবল বলা হচ্ছে? কারণ এখানে দেখো এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরের অংশটা, এটা কিন্তু কোনোদিনও আয়োনাইজ হতে পারে না, ঠিক আছে। বা এই যে ভেতরের পোর্শনটা, এটাকে যখন জলীয় দ্রবণে দ্রবীভূত করা হয় তখন কিন্তু এই পোর্শনটা ভেঙে যায় না, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে নন আয়োনাইজেবল ভ্যালেন্সি। তো নন আয়োনাইজেবল ভ্যালেন্সি বা থার্ড ব্র্যাকেটের ভেতরে যতগুলো লিগেন্ড থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে তার সেকেন্ডারি ভ্যালেন্সি। তাহলে খুব সহজেই এখানে কোবাল্টের সাথে কতগুলো অ্যামোনিয়া আছে, 6টা, তাহলে এর সেকেন্ডারি ভ্যালেন্সি সমান হবে কত, 6। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে প্রাইমারি ভ্যালেন্সি সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেটকে ডিনোট করে খুব সহজভাবে, আর সেকেন্ডারি ভ্যালেন্সি সেন্ট্রাল মেটাল অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বারকে ডিনোট করে। কারণ কোঅর্ডিনেশন নাম্বার আমরা সেটাই বুঝি যে কোঅর্ডিনেশন এন্টিটির ভেতরে মেটাল অ্যাটমটার চারিদিকে যতগুলো লিগেন্ড থাকে সেটাই হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে আমরা বুঝতে পারলাম প্রাইমারি ভ্যালেন্সি কি, সেকেন্ডারি ভ্যালেন্সি কি। খেয়াল রাখতে হবে কোনো একটা নির্দিষ্ট কম্পাউন্ডে কোনো একটা সেন্ট্রাল মেটাল অ্যাটমের প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি উভয়ই কিন্তু ফিক্সড।
এটা হচ্ছে ওয়ার্নার থিওরির আর একটা রুল। এবং সবথেকে বড় ব্যাপার যে এই যে মেটাল অ্যাটমটা রয়েছে এর চারিদিকে এই যে লিগেন্ডগুলো, এই লিগেন্ডগুলো যে কোনো দিকে থাকে না, একটা নির্দিষ্ট সুসজ্জিত দিকে অবস্থান করে, অর্থাৎ তার একটা ডেফিনাইট জিওমেট্রিক্যাল স্ট্রাকচার কিন্তু থাকবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে পুরো ব্যাপারগুলো? বেশ, আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে প্রাইমারি ভ্যালেন্সির জন্য দায়ী যে সমস্ত আয়নগুলো, সেটা যেমন থার্ড ব্র্যাকেটের বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে, অ্যানায়ন হলেই হবে। কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সের জন্য দায়ী যে আয়নগুলো, অর্থাৎ যে সমস্ত ক্যাটায়ন বা অ্যানায়ন বা নিউট্রাল লিগেন্ডগুলো দায়ী, সেগুলোকে কিন্তু অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকতে হবে। তো এই হচ্ছে ওয়ার্নার থিওরির মেন জিনিস। এবং ওয়ার্নার থিওরির মূল বিষয়বস্তু হলো যে এর প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সিকে ডিটেক্ট করা। প্রাইমারি ভ্যালেন্সি মিন্স অক্সিডেশন স্টেট, সেকেন্ডারি ভ্যালেন্সি মিন্স কোঅর্ডিনেশন নাম্বার। এটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমরা যদি এই এক্সাম্পলটাকে একটু অন্যভাবে লিখি, ধরো এটা দেওয়া আছে CONH3 করে দেওয়া আছে, একটা ক্লোরিনকে ভেতরে ঢুকিয়ে বাইরে Cl2 দিলাম, এটাও হচ্ছে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কিন্তু এখানে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে দেখো দুটো যে ক্লোরাইড আয়নগুলো, এখানে দুটো এখানে একটা, ঠিক আছে, এর মধ্যে একটা ক্লোরাইড আয়ন কিন্তু দেখো ভেতরে ঢুকে গেছে থার্ড ব্র্যাকেটের ভেতরে, এখানে কিন্তু সবাই বাইরে ছিল। তাহলে আগের নিয়ম অনুযায়ী যদি আমরা এর অক্সিডেশন স্টেট প্রাইমারি ভ্যালেন্সি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা প্রাইমারি ভ্যালেন্সি 2 বলবো। কারণ আমরা যদি এইভাবে ব্যাখ্যা দিই, অনেকের এই জিনিসটা ভুল হয়, অনেকে ভাবে যে থার্ড ব্র্যাকেটের ভেতরে যতগুলো আয়ন আছে বা লিগেন্ড আছে সেটাকে করে দিই সেকেন্ডারি, আর বাইরে যেটা আছে সেটাকে করে দিই প্রাইমারি। কিন্তু নিয়ম কিন্তু তা নয়। ঠিক আছে, কারণ এখানে দেখো 3 আছে বাইরে, সেই জন্য এটার ক্ষেত্রে প্রাইমারি ভ্যালেন্সি 3 হলো, ঠিক কথাই, প্রাইমারি ভ্যালেন্সি হলো 3, সেকেন্ডারি ভ্যালেন্সি হলো 6, কিন্তু এটার ক্ষেত্রে প্রাইমারি ভ্যালেন্সি কিন্তু 2 হবে না, এটার ক্ষেত্রেও প্রাইমারি ভ্যালেন্সি হবে কত? 3। কেন 3 হলো? তার কারণটা হচ্ছে দেখো এটার জন্য -2 দুটোর জন্য, এটার জন্য -1, এটার জন্য 0, আর এটার জন্য তাহলে কত হবে? +3। তাহলে -2 আর -1, তাহলে টোটাল -3, তাহলে এখানটা +3। তাহলে এই যে কোবাল্ট, এই কোবাল্টের অক্সিডেশন স্টেট কত? 3 বা +3। তাহলে এই কোবাল্টের অক্সিডেশন স্টেটটা কেন +3 হলো? তার কারণ হচ্ছে যে এই 3টে অ্যানায়নের জন্য। অর্থাৎ প্রাইমারি ভ্যালেন্সি বলতে আমরা বুঝবো যে তার অক্সিডেশন, সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেটটা যতগুলো আয়নের জন্য হবে বা যতগুলো আয়নের জন্য তার অক্সিডেশন স্টেটের মানটা বেরোবে, 3 হোক বা 4 হোক, যাই হোক না কেন, সেই সংখ্যাটাকে আমরা বলবো প্রাইমারি ভ্যালেন্সি। তাহলে পুরো ব্যাপারটা আশা করি তোমাদের কাছে এবার জলের মতো ক্লিয়ার হলো। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি এখানে 3ই থাকলো, কারণ 3টে ক্লোরাইড আয়ন কিন্তু এখানে অলরেডি রয়েছে, সেটা থার্ড ব্র্যাকেটের ভেতরেই থাক আর বাইরেই থাক। এবার আমরা চলে আসবো সেকেন্ডারি ভ্যালেন্সি। সেকেন্ডারি ভ্যালেন্সি মানে হচ্ছে আবার লিগেন্ড, যতগুলো লিগেন্ড এই কোবাল্টকে ঘিরে থাকে। অর্থাৎ এখানে শুধুমাত্র থার্ড ব্র্যাকেটের ভেতরের পোর্শনটা দেখব এবং এই কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বারটাকে আমরা দেখব। তাহলে কত হবে? 5 আর 1 6। এখানে যে শুধু নিউট্রাল দেখবো তা নয়, ব্যাপারটা ভালো করে বোঝো। প্রাইমারি ভ্যালেন্সির ক্ষেত্রে আমরা এই অ্যানায়নগুলোকে দেখছিলাম, কারণ সেটা অক্সিডেশন স্টেটটাকে নির্ণয় করার জন্য গুরুত্বপূর্ণ ছিল, এটার কোনো ভূমিকা ছিল না। আচ্ছা, কারণ এটার অক্সিডেশন স্টেট 0। কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সি যখন দেখব তখন কোবাল্টের চারিদিকে থার্ড ব্র্যাকেটের ভেতরে যতগুলো লিগেন্ড থাকবে সেটাই হচ্ছে তার সেকেন্ডারি ভ্যালেন্সি। এখানে এই ক্লোরাইডটাও যেমন লিগেন্ড, এই অ্যামিনটাও তেমন লিগেন্ড, অর্থাৎ লিগেন্ড সংখ্যা 5 + 1 মানে 6। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি এখানে ডিনোট করছে অক্সিডেশন স্টেট, সেকেন্ডারি ভ্যালেন্সি ডিনোট করছে কোঅর্ডিনেশন নাম্বার। খুব সহজ জিনিস, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই যে যদি এটাকে জলীয় দ্রবণে আমরা বিয়োজিত করি তাহলে কতগুলো আয়ন তৈরি হবে? দেখো যে আয়নটা তৈরি হবে 3টে ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি হবে, আর এই একটা আয়ন তৈরি হবে কমপ্লেক্স আয়ন CONH3 3+। তাহলে টোটাল আয়ন তৈরি হলো এখানে 3টে আর এটা একটা, তাহলে মোট এখানে তৈরি হলো 4টে আয়ন। ক্লিয়ার? এখানে কটা আয়ন তৈরি হবে? এখানে আয়ন তৈরি হবে, দেখো দুটো Cl আছে, তার মানে এখানে দুটো আর এটা একটা, তাহলে এখানে আয়ন তৈরি হবে টোটাল 3। এটাই হচ্ছে পার্থক্য, যে এখানে 4টে আয়ন তৈরি হলেও এখানে আমাদের আয়ন তৈরি হচ্ছে কটা? 3টে। বাকি প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি কিন্তু সেম থাকছে। এবার এই উদাহরণটা কি আমরা একটু চেঞ্জ করে দিলাম, তোমরা খাতাতে আলাদা করে লেখো, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে এটাকে ভেতরে Cl2 করলাম, বাইরে Cl রাখলাম, তাহলে কি হবে? এটা -1 হয়ে যাবে, এটা -2 হয়ে যাবে, কিন্তু কোবাল্টের অক্সিডেশন স্টেট তো চেঞ্জ হবে না। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি 3ই থাকবে, সেকেন্ডারি ভ্যালেন্সিও আমাদের 6ই থাকবে। তার কারণটা হবে
তখন এখানে NH3 হয়ে যাবে। ঠিক আছে, পুরো ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। যখন এখানে একটা Cl আবার বাড়তি ঢুকে গেল, তখন প্রথমে ছিল NH3 একটা Cl ঢোকার পরে হয়েছিল NH3 আরেকটা ঢোকার পরে হয়ে গেল NH3 কারণ এর কোঅর্ডিনেশন নাম্বার কোনোদিনও চেঞ্জ হতে পারে না। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সি কত হলো? 4 + 2 মানে 6, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার সেটাকে ডিনোট করছে। অক্সিডেশন স্টেট কত? 3। তাহলে এখানেও প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি সেম থাকছে, শুধু ডিফারেন্স হচ্ছে এখানে আয়নের সংখ্যাটা আরেক ঘর কমে যাচ্ছে। অর্থাৎ দেখো Cl মানে এটা একটা আয়ন আর এই পুরোটা একটা আয়ন, অর্থাৎ এখানে কটা আয়ন তৈরি হবে? এখানে আয়ন তৈরি হবে 2টো। ঠিক আছে, তাহলে আশা করি পুরো ব্যাপারগুলো তোমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এবারে লাস্ট এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি এটা কি, এই Clটাকে বাইরে না রেখে পুরোটাকেই ভেতরে মনে করো ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে NH3 Cl3। তোমরা খাতাতে পরপর নিচে নিচে লেখো। তাহলে এই উদাহরণটাতে দেখো এখানে -3 হয়ে গেল, এটা +3, বাইরে কোনো আয়ন নেই, কিন্তু তা সত্ত্বেও এর প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে 3, কারণ এখানে 3টে Cl- রয়েছে এবং তার জন্য অক্সিডেশন স্টেট +3 হয়েছে এবং প্রাইমারি ভ্যালেন্সি ডিনোট করে অক্সিডেশন স্টেট, তাই এখানে প্রাইমারি ভ্যালেন্সি 3ই থাকছে আর সেকেন্ডারি ভ্যালেন্সিও 6 থাকছে। দেখো এটা 3 আর এই 3, তাহলে 3 আর 3 হয়ে গেল 6। তার মানে কোঅর্ডিনেশন নাম্বার এবং অক্সিডেশন স্টেট, সেকেন্ডারি ভ্যালেন্সি এবং প্রাইমারি ভ্যালেন্সি এখানেও সেম থাকছে, কিন্তু পার্থক্য হচ্ছে যে এখানে আর কোনো আয়ন তৈরি হবে না। অর্থাৎ যদি আমরা এটাকে জলে দ্রবীভূত করি তাহলে নো আয়ন, কারণ এটা তো আর বিয়োজিত হতে পারবে না। ঠিক আছে, আগে একটা আয়নাইজেবল আয়ন বাড়তি বাইরে ছিল, একটা বা দুটো বা তিনটে, সেই জন্য কী হচ্ছিল, আয়নগুলো তৈরি হচ্ছিল, কিন্তু এখানে আর সেরকম আয়ন তৈরি হওয়ার কোনো গল্প নেই। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ার্নার থিওরি, যেখান থেকে আমরা বুঝবো যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের দু ধরনের ভ্যালেন্সি হয়, একটা প্রাইমারি ভ্যালেন্সি, একটা সেকেন্ডারি ভ্যালেন্সি। কীভাবে বের করতে হয় এটা আমরা অনেক আগে থেকেই জানি, আগের ভিডিও থেকেই, যে অক্সিডেশন স্টেট আর কোঅর্ডিনেশন নাম্বার কীভাবে বের করতে হয়। প্রাইমারি ভ্যালেন্সি আর কিছুই নয়, কোনো মেটালের যেটা অক্সিডেশন স্টেট নাম্বার সেটাই হচ্ছে তার প্রাইমারি ভ্যালেন্সি, আর যেটা কোঅর্ডিনেশন নাম্বার সেটাই হচ্ছে তার সেকেন্ডারি ভ্যালেন্সি। তাহলে এটা কি কাজে লাগবে? দেখো, কোনো একটা মেটালের যে প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি ফিক্সড, সেটা আমরা আগে EAN রুল বা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল থেকে আমরা বুঝেছি, বা কেন এখানে এর কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় সেই ব্যাখ্যাগুলো কিন্তু সমস্তটাই আমরা আগের ভিডিও থেকে বুঝেছি। তো ওয়ার্নার থিওরির গুরুত্ব হচ্ছে এটাই যে যেহেতু এদের প্রাইমারি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য ফিক্সড, তাই এদের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট জিওমেট্রি পাওয়া যায় বা একটা নির্দিষ্ট স্ট্রাকচার পাওয়া যায় এবং আইসোমেরিজম বা সমবয়বতা লক্ষ্য করা যায়। তাহলে ওয়ার্নার থিওরির মাধ্যমে আমরা কোনো কম্পাউন্ডের আইসোমেরিজম বা সমবয়বতা কেন হয় সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো, বা কোনো কম্পাউন্ডের যে অ্যাকচুয়াল বিহেভিয়ার বা প্রপার্টিস কেমন হবে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে এই দুটো হচ্ছে ওয়ার্নার থিওরির সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কি কি? প্রথমটা হচ্ছে এটা আইসোমেরিজম বা সমবয়বতাটাকে গুরুত্ব দেয় বা ব্যাখ্যা করতে শেখায়, আর দ্বিতীয়টা হচ্ছে কোনো কম্পাউন্ডের বিহেভিয়ার। তাহলে প্রথমটা হচ্ছে আইসোমেরিজম বোঝা যায়, আর দ্বিতীয়টা হচ্ছে কোনো একটা কম্পাউন্ডের বিহেভিয়ার এর মাধ্যমে বোঝা যায়। কিন্তু এর কিছু কিছু ড্রব্যাক থেকে যায়, সেই ড্রব্যাকগুলো হচ্ছে বা সীমাবদ্ধতাগুলো হচ্ছে, প্রথমত এর মাধ্যমে বোঝা যায় না যে কেন শুধুমাত্র কতগুলো নির্দিষ্ট সংখ্যক মেটাল অ্যাটমই এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড গঠন করে। আমরা জানি যে শুধুমাত্র ডি ব্লকের যে এলিমেন্টগুলো সেগুলো সেন্ট্রাল মেটাল হিসেবে থাকে, কেন এস ব্লক বা পি ব্লকের মৌলগুলো থাকতে পারে না সেটা এই থিওরির মাধ্যমে বোঝা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ এবং অপটিক্যাল যে প্রপার্টিসগুলো রয়েছে সেইগুলো এই থিওরি থেকে বোঝা যায় না। অর্থাৎ কোনো কম্পাউন্ডের যে ম্যাগনেটিক প্রপার্টিজ রয়েছে, অর্থাৎ চুম্বক ধর্ম বা আলোকীয় ধর্ম বা অপটিক্যাল প্রপার্টিস এর মাধ্যমে দেখা যায় না। তাহলে আমরা ওয়ার্নার থিওরির যে ইউটিলিটি সেটা জানলাম বা উপকারিতা জানলাম, ওয়ার্নার থিওরির সীমাবদ্ধতা জানলাম এবং ওয়ার্নার থিওরি কী জানলাম, এবং ওয়ার্নার থিওরি থেকে যে প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি কীভাবে বের করতে হয় সেটা জানলাম, এবং আমরা এটা জানলাম যে প্রাইমারি ভ্যালেন্সি মানে অক্সিডেশন স্টেট, সেকেন্ডারি ভ্যালেন্সি মানে কোঅর্ডিনেশন নাম্বার। এবারে থার্ড ব্র্যাকেটের যে কনসেপ্টটা ওটা তোমাদের মাথার মধ্যে না রাখাই ভালো, তাহলে কি হবে, তোমরা উদাহরণ দেখতেই পেলে যে এটার ক্ষেত্রে ম্যাচ করলেও পরেগুলোর ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেকেন্ডারি ভ্যালেন্সির ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের কনসেপ্টটা ঠিকঠাক মেলে, যে থার্ড ব্র্যাকেটের ভেতরে
যে আয়নগুলো রয়েছে সেই সংখ্যাটা, তার কারণটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভেতরেই লিগেন্ডগুলো অবস্থান করে এবং সেই লিগেন্ডের যে সংখ্যাটা সেটাই তার কোঅর্ডিনেশন নাম্বার, সেটাই তার সেকেন্ডারি ভ্যালেন্সি। কিন্তু প্রাইমারি ভ্যালেন্সি মানে শুধুমাত্র যে বাইরের আয়ন বা বাইরের অ্যানায়ন সেটা নয়, কারণ ভেতরে যে আয়নটা থাকছে বা অ্যানায়নটা থাকছে সেটাও কিন্তু অক্সিডেশন স্টেটটার জন্য গুরুত্বপূর্ণ বা অক্সিডেশন স্টেটটা ডিনোট করতে সাহায্য করে। ঠিক আছে, পুরো ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। পরের ভিডিওতে আমরা দেখব যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে আইসোমেরিজম, সে আইসোমেরিজম কীরকম হয় এবং তাদের স্ট্রাকচারগুলো কীরকম হয় সেটা আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।